স্বাগত নিউজ 24 সংবাদে আপনাদের সাথে আছি আমি নাফিসা হক। জুলাই আন্দোলন শুধু সরকার পতনের নয়, এটি ছিল নতুন বাংলাদেশ প্রতিষ্ঠার গণজাগরণ, এমনটি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। বলেছেন, জুলাই পদযাত্রার মাধ্যমে বিচার, সংস্কার, গণপরিষদ নির্বাচন এবং জুলাই ঘোষণাপত্রের পক্ষে জনমত গড়ে তুলবে এনসিপি। 16 জুলাই পুলিশের গুলিতে আবু সাইদের মৃত্যু জুলাই আন্দোলনের গতিবেগ পরিবর্তন করে দিয়েছিল। তার মৃত্যুর মধ্য দিয়ে কোটা সংস্কার আন্দোলন এক দফা আন্দোলনের রূপ নেয়। জুলাই আন্দোলনের বর্ষপূর্তিতে মঙ্গলবার সকালে শহীদ আবু সাইদের কবর জিয়ারতের মাধ্যমে 29 দিনের জুলাই পদযাত্রা শুরু করল জাতীয় নাগরিক পার্টি এনসিপি। এই সময় দলের সদস্য সচিব আক্তার হোসেন বলেন, গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়ন না হওয়া পর্যন্ত সংগ্রাম চালিয়ে যাবে তারা। যে নতুন বাংলাদেশ আমরা পেয়েছি, সেই নতুন বাংলাদেশকে করতে অবশ্যই পুরনো কাঠামো ভেঙে নতুন বন্দোবস্তের জন্য মৌলিক সংস্কার বাস্তবায়ন করতে হবে। কবর জিয়ারত শেষে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, জুলাই ঘোষণাপত্র ছাড়া ঘরে যাবে না ছাত্র জনতা। যদি সরকার বা অন্য কেউ মনে করে থাকে যে এই যে হাজারো লক্ষ মানুষ যারা রাজপথে নেমে এসেছিল তারা ঘরে ফিরে গিয়েছে, তাহলে আপনারা ভুল ভাবছেন। আমরা 3রা আগস্ট ঢাকায় আসছি, বাংলাদেশের জনগণকে, ছাত্রদেরকে, শ্রমিকদের সাথে নিয়ে আমরা ঢাকায় ঢুকবো এবং আমাদের যে জুলাই ঘোষণাপত্র এবং জুলাই সনদ সেটি আমরা আদায় করে ছাড়বো ইনশাআল্লাহ। আগামী দিনে সাম্য ও মানবিক মর্যাদাপূর্ণ রাষ্ট্র গঠনে কাজ করার কথাও জানান এনসিপির শীর্ষ নেতারা। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মাজহারুল ইসলাম, নিউজ 24, ঢাকা। দর্শক, এই বিষয়ে আরো খবর শোনাতে রংপুর থেকে আমাদের সঙ্গে যুক্ত হবেন সহকর্মী মাজহারুল ইসলাম। মাজহার, এনসিপির কর্মসূচির মধ্যে আজ কি কি অন্তর্ভুক্ত রয়েছে জানাবেন। নাফিসা, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটা বলছিলেন যে এই যে জুলাই অভ্যুত্থানের 29 দিন ব্যাপী জাতীয় নাগরিক পার্টির যে জুলাই পদযাত্রা কর্মসূচি, সেটা কিন্তু আজকে সকাল আবু সাইদের কবর জিয়ারতের মধ্য দিয়ে শুরু হয়েছে। এই মুহূর্তে জুলাই তাদের পদযাত্রার যে বহরটি আছে, বহরটি গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলা অতিক্রম করছে এবং এই জায়গায় তারা একটা ছোট পথসভা করেছে এবং এখানে এনসিপির শীর্ষ নেতারা নেমে তারা কিছুক্ষণ কথা বলেছেন, সাধারণ মানুষের সাথে মোলাকাত করেছেন এবং আমরা আরেকটা জিনিস যেটি দেখেছি, তাদের এই বহরটি কিন্তু গ্রামগঞ্জের একেবারে প্রত্যন্ত এলাকা দিয়ে হচ্ছে এই বহরটি অতিক্রম করছে এবং তারা সেখানে সাধারণ মানুষের সাথে কথা বলছেন, কখনো গাড়ি থেকে নেমে, এবং তাদের সাথে এমন বিষয়ে কথা বলছে যে নতুন বাংলাদেশ বিনির্মাণে এনসিপি যে পদক্ষেপ, যে স্বপ্ন নিয়ে এগিয়ে যাচ্ছে, সেই স্বপ্নের সারথি তাদের হওয়ার জন্য তাদের প্রতি তারা দাবি জানাচ্ছেন এবং তাদের প্রতি আহ্বান জানাচ্ছেন এবং তারা বলছেন যে নতুন একটি বাংলাদেশ বিনির্মাণের জন্যই, মূলত জনগণের কাছে পৌঁছানোর জন্যই এনসিপির এই 29 দিন ব্যাপী হচ্ছে পদযাত্রা এবং তারা প্রত্যাশা করছেন জনগণের যে প্রত্যাশা, তারা যে আকাঙ্ক্ষা, যে তারা এখানে অভূতপূর্ব সাড়া পাচ্ছেন, সেটি কিন্তু এনসিপির শীর্ষ নেতারা বলছেন এমন একটি সাড়ার জন্যই কিন্তু তারা সারা দেশব্যাপী তারা এই পদযাত্রা কর্মসূচি শুরু করেছেন। সকাল 10টায় আবু সাইদের কবর জিয়ারতের মধ্য দিয়ে যে পদযাত্রা শুরু হয়েছে, এটি সাদুল্লাপুর অতিক্রম করে গাইবান্ধা শহরের দিকে যাচ্ছে। গাইবান্ধা শহরের দিকে গিয়ে সেখানে তাদের আরও একটি পথসভা রয়েছে, সেই পথসভা শেষ করে তারা রংপুরের দিকে যাবেন এবং এখানে একটি বিষয় স্পষ্ট, যে জন্য তারা এই পদযাত্রাটির সূচনা করেছেন সেটি হচ্ছে সাধারণ মানুষের সাথে মিশে যাওয়া, তাদের কথা শোনা এবং এনসিপি কী করতে চায় আগামী দিনে সেই প্রত্যাশাগুলো তুলে ধরা এবং এনসিপির শীর্ষ নেতারা জনগণের সাথে কথা বলে তারা তাদের সেই অভিব্যক্তিগুলো তুলে ধরছেন। আপনি দেখছেন যে সাদুল্লাপুরের উপজেলায় সেই আস্তে আস্তে বহর হচ্ছে অতিক্রম করছে এবং এখানে তারা একটি সংক্ষিপ্ত পথসভা করেছেন। সেখানে বক্তব্য রেখেছেন হচ্ছে আক্তার হোসেন যে কথাটি বলেছেন যে এই অঞ্চলের মানুষ সংস্কার চায় নাকি পুরাতন বন্ধ ব্যবস্থায় ফিরতে চায়, সেটি এই অঞ্চলের মানুষকে সিদ্ধান্ত নিতে হবে এবং তারা বলছেন যে আওয়ামী লীগের বিচার এবং এই জুলাই গণ অভ্যুত্থানের বিচার করতে হলে অবশ্যই নতুন বাংলাদেশ প্রতিষ্ঠা করতে হবে এবং নতুন বাংলাদেশ প্রতিষ্ঠা না করা পর্যন্ত এনসিপির যে পদযাত্রা বা তাদের যে অবস্থান কর্মসূচি বা তাদের যে আন্দোলন, সেটি তারা অব্যাহত রাখতে চান এবং আগামী দিনে নতুন বাংলাদেশ গঠনে যারাই বাধা হবে জনগণ তাদেরকে ছুড়ে ফেলবে, এমন কথাও কিন্তু তারা বলছেন। ফলশ্রুতিতে তাদের যে হচ্ছে যে শোভাযাত্রা, সেই শোভাযাত্রা 29 দিন ব্যাপী, সেখানে জুলাই অভ্যুত্থানের পক্ষে জনসমর্থন, আগামী নতুন বাংলাদেশ স্বপ্নে বিনির্মাণের জন্য বিচার, সংস্কার এবং গণপরিষদ যে নির্বাচন, সেই কথাগুলো তারা তুলে ধরছেন এবং তাদের এই প্রত্যাশার সাথে কিন্তু আমরা অনেক জনগণকেই হাত নাড়িয়ে তাদেরকে স্বাগত জানাতে দেখছি এবং এই যে 29 দিন ব্যাপী যে হচ্ছে পদযাত্রা, সেটি হয়তো বা 29 দিন ব্যাপী চলবে। আজকে গাইবান্ধা এবং রংপুরের মধ্যে তাদের আজকের প্রথম দ্বীপের তাদের সেতু। এই ছিল আমার কাছে গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার তাদের অর্থাৎ জাতীয় নাগরিক পার্টির এনসিপির যে পদযাত্রা, সেই সম্পর্কিত সর্বশেষ তথ্য। নাফিসা। মাজহার, ধন্যবাদ আপনাকে। গত বছরের জুলাইয়ে ছাত্র জনতার যে ঐক্য হয়েছিল তা এই বছরে নতুন রূপ পাবে, এমনটি বলেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস।
জুলাই গণ অভ্যুত্থান স্মরণে এই মাসব্যাপী কর্মসূচির উদ্বোধন করে এসব কথা বলেছেন তিনি। অন্তর্বর্তী সরকার প্রধান আরও বলেন, জুলাই কেবল আবেগে ভাষার মাস নয়, বরং এটি ছিল গণতন্ত্র পুনরুদ্ধারে লড়াইয়ের ডাক। ভবিষ্যতে কোনো অভ্যুত্থানের জন্য যেন আর 16 বছর অপেক্ষা করতে না হয়, এমনটি আশা ব্যক্ত করেন তিনি। রক্তাক্ত জুলাই। 1 বছর আগে পুরো জুলাই জুড়ে ছিল ছাত্র জনতার উপর অমানবিক নির্যাতন আর হত্যাযজ্ঞ। স্বৈরাচারের বিরুদ্ধে গণবিদ্রোহে ফেটে পড়েছিল মানুষ। ছাত্র জনতার সীমাহীন ত্যাগের বিনিময়ে এসেছিল চূড়ান্ত বিজয়। মঙ্গলবার জুলাই অভ্যুত্থান স্মরণে মাসব্যাপী কর্মসূচির উদ্বোধন করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। অনুষ্ঠানের বক্তব্যে তিনি বলেন, ভবিষ্যতে কোনো অভ্যুত্থানের জন্য যেন আর 16 বছর অপেক্ষা করতে না হয়। সামনের পথ অনেক কঠিন হলেও মস্ত বড় সম্ভাবনাও আছে। জুলাই ছিল দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াই, এক অমোঘ ডাক, এক জনতার জাগরণ। সেই আন্দোলনের মর্মবাণী ছিল ফ্যাসিবাদের বিলোপ করে নতুন বাংলাদেশ বিনির্মাণ। আমরা প্রতি বছর এই সময়কালটা উদযাপন করব, যাতে পরবর্তীতে 16 বছর আমাদের অপেক্ষা করতে না হয় আবার এই অভ্যুত্থান করার জন্য। আমরা প্রতি বছর এটা করব, যাতে কোনো স্বৈরাচারের কোনো চিহ্ন দেখা গেলে সেটা তাৎক্ষণিকভাবে আমরা বিনাশ করতে পারি। প্রধান উপদেষ্টা বলেন, ইতিহাস সাক্ষ্য দেয়, জনগণ যখন জেগে ওঠে তখন কোনো শক্তিই তাদের রুখে দিতে পারে না। আন্দোলনের অংশগ্রহণকারীদের স্মরণ করে তিনি বলেন, মাসব্যাপী যে কর্মসূচির সূচনা করা হয়েছে তা শুধুই স্মরণ নয়, বরং একটি নতুন শপথ। গত বছরের জুলাইয়ে দেশের সকল শ্রেণীর, পেশা ও বয়সের মানুষের মধ্যে যে ঐক্য তৈরি হয়েছিল, আমরা চাই এই জুলাইয়ে সেই ঐক্য আবার সুসংহত হোক। জুলাই আগস্টের পুনরুত্থান কর্মসূচি সফল হোক। এর মাধ্যমে আমাদের স্বপ্ন আবার নতুন করে জেগে উঠুক, আমাদের ঐক্য আবারও সর্বমুখী হোক, অটুট হোক। এই হোক আমাদের এই অনুষ্ঠানমালার লক্ষ্য। প্রধান উপদেষ্টার কার্যালয়ে আয়োজিত এই অনুষ্ঠানে মাসব্যাপী কর্মসূচির সঙ্গে আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয় জুলাই ক্যালেন্ডার। এছাড়া নিহত শহীদদের স্মরণে দেশের সব ধর্মীয় উপাসনালয়ে বিশেষ দোয়া ও প্রার্থনা অনুষ্ঠিত হয়। একই দিনে শুরু হয়েছে জুলাই খুনিদের বিচারের দাবিতে গণস্বাক্ষর অভিযান, যা চলবে 1 আগস্ট পর্যন্ত। অনুষ্ঠান সূচি অনুযায়ী জুলাই আন্দোলনের নানা প্রেক্ষাপটে শহীদদের স্মরণ করা হবে 5 জুলাই, 7 জুলাই এবং 14 জুলাই। উদযাপনের চূড়ান্ত দিন 5 আগস্ট অর্থাৎ 36 জুলাইকে কেন্দ্র করে হবে বিশেষ আয়োজন। মারুফা রহমান, নিউজ 24, ঢাকা। আজ 1 জুলাই। গত বছরের এই দিনে কোটা সংস্কার চেয়ে আন্দোলনের সূচনা করে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, যা এর পরবর্তীতে সরকার বিরোধী আন্দোলনের রূপ নেয়। বিশ্লেষকদের মতে জুলাই আন্দোলন কোটা সংস্কারের মধ্য দিয়ে শুরু হলেও সেটি ছিল মূলত গেল 15 বছর আওয়ামী লীগ সরকারের ভোটবিহীন নির্বাচন এবং নানা অনিয়ম নির্যাতনের বিরুদ্ধে ক্ষোভের বহিঃপ্রকাশ। লিটন বাবু এবং হায়দার আলীকে সঙ্গে নিয়ে আরও জানাচ্ছেন মাজহারুল ইসলাম। 2024 সালের 5 জুন হাইকোর্টের একটি রায়ের মাধ্যমে 2018 সালে বাতিলকৃত কোটা ব্যবস্থা পুনর্বহাল করা হলে সাধারণ শিক্ষার্থীরা আন্দোলনে নামেন। ছাত্রদের অভিযোগ ছিল, স্বাধীনতার 53 বছর পর কোটার মতো একটি বৈষম্যমূলক প্রথায় চাকরি থেকে বঞ্চিত হচ্ছেন মেধাবীরা। বৈষম্য নিরসনে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে 1 জুলাই থেকে লাগাতার আন্দোলনে নামেন শিক্ষার্থীরা। 1 জুলাই শুরু হওয়া আন্দোলনে হাসিনা সরকার প্রথম বাধা না দিলেও পরে শক্তি প্রয়োগ করে আন্দোলন দমানোর চেষ্টা করে, আর এতে স্ফুলিঙ্গের মতো ছড়িয়ে পড়ে আন্দোলন। সরকারের দমন পীড়নে হাজার হাজার শিক্ষার্থী নিহত হলে আন্দোলনকারীদের পাশে দাঁড়ায় ক্ষুব্ধ জনতা। হাসিনার শাসনামলে বৈষম্য ও নির্যাতনের শিকার জনগণ নেমে আসে রাস্তায়। 36 দিনের আন্দোলনে দেশ ছেড়ে পালাতে বাধ্য হন স্বৈরাচার শেখ হাসিনা। আইন বিশ্লেষকদের মতে বিগত সময়ে অনেকগুলো বৈষম্যের মধ্যে একটি কোটা প্রথা। সংবিধানে অনগ্রসরদের জন্য নির্দিষ্ট সময় পর্যন্ত কোটার কথা বলা হয়েছে, কিন্তু ঢালাওভাবে কোটার ব্যবহার, কোটার রাজনীতিকরণ এবং রাষ্ট্রীয় মদদে সমাজের সকল স্তরে বিরাজমান বৈষম্য মানুষকে ক্ষুব্ধ করে তোলে। গ্রুপ অফ পিপুলকে এগিয়ে আনার জন্য একটা খুব ছোটোখাটো সময় থাকতে হবে,
অনন্তকাল বা এই 50 বছর অথবা এই 40 বছর এটা অনেক বড় সময়। এইটা মাথায় রাখতে হবে যে কতটুকু সময়ের মধ্যে ইনারা সামনে আসতে পারেন। যখনই এই গ্রুপ অফ পিপল অগ্রসর হয়ে যায় তখনই ওদের ইয়ার থেকে এই কোটা অবশ্যই অবলুপ্ত করতে হবে। রাজনৈতিক বিশ্লেষকদের অভিমত, দেশের মানুষ শেখ হাসিনা সরকারের অপশাসন, দুর্নীতি, প্রতারণামূলক নির্বাচন ও অর্থনৈতিক সংকটে এমনিতেই বিক্ষুব্ধ ছিল। কোটা আন্দোলনে মানুষের সেই ক্ষোভকে প্রস্ফুটিত করেছে মাত্র। বিগত যে শাসন ব্যবস্থা, সেই শাসন ব্যবস্থার যে দুঃশাসনের দিকগুলো এটার সাথে যুক্ত হয়ে গেছে এবং সেই দুঃশাসনের মধ্যে বৈষম্যটা নানানভাবে যুক্ত হয়েছে আর কি। রাজনৈতিক ক্ষেত্রে বৈষম্য, অর্থনৈতিক ক্ষেত্রে বৈষম্য, চাকরি বাকরি, শিক্ষা দিকে সব ক্ষেত্রে জনগণের উপর দীর্ঘদিন ধরে যে জগত্তল পাথরের মতো বসেছিল সেই ফেসিবাদী শাসন ব্যবস্থার বিরুদ্ধে 15 বছর ধরে বাংলাদেশের গণতন্ত্রকামী মানুষ বিভিন্নভাবে আন্দোলন সংগ্রাম তারা করেছে। গত বছর জুলাই মাসে আমাদের ছাত্ররা, বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা চাকরির ক্ষেত্রে যে মুক্তিযুদ্ধের যে একটা বিশেষ কোটা সংরক্ষণ, এটার প্রতিবাদে তারা প্রথম আন্দোলন শুরু করে এবং এটার পরিপ্রেক্ষিতে একটা চূড়ান্ত বিজয় অর্জিত হয়। একক ক্ষমতা এবং ভোটারবিহীন নির্বাচনের মাধ্যমে সংসদের নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতায় আওয়ামী লীগ তথা শেখ হাসিনাকে স্বৈরাচার হওয়ার উৎসাহ জুগিয়েছিল। গেল 15 বছরে দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার এবং বৈষম্য চরম আকার ধারণ করে। বিশ্লেষকদের অভিমত, তিলে তিলে জন্ম নেওয়া জনগণের সেসব পুঞ্জীবিত ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটে জুলাই আন্দোলনের ব্যানারে, ফলে পতন ঘটে শেখ হাসিনা সরকারের। মাজহারুল ইসলাম, নিউজ 24, ঢাকা। জুলাই গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে নানা কর্মসূচি পালন করছে বিএনপি। আর এরই অংশ হিসেবে চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জাতীয় ঐক্য ও গণতান্ত্রিক অভিযাত্রা এই শীর্ষক আলোচনা সভার আয়োজন করেছে বিএনপি। আর এতে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হবেন দলের চেয়ারপারসন খালেদা জিয়া, আর অনুষ্ঠানের উদ্বোধন করবেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দর্শক, এই অনুষ্ঠানের বিষয়ে আমরা আরও বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে আমাদের সহকর্মীরা যুক্ত হবেন সহকর্মী সাইফুল ইসলাম এবং ফজলে রাব্বি সৌরভ। আমরা শুরুতেই যাব সাইফুলের কাছে। সাইফুল, জানাবেন এই অনুষ্ঠান কখন নাগাদ শুরু হবে এবং আজকের আলোচনার প্রতিপাদ্য কি? ধন্যবাদ। জুলাই আগস্টের বর্ষপূর্তি উপলক্ষে বিএনপির যে 36 দিনের যে কর্মসূচি, সেই কর্মসূচির আজকে প্রথম দিনের যে উদ্বোধনী অনুষ্ঠান সেটি বিকেল 3টায় শুরু হবে রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এবং এই অনুষ্ঠানটি আজকে উদ্বোধন করবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং এখানে আজকে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এবং আজকের এই অনুষ্ঠানের মধ্য দিয়ে বিএনপি তাদের যে 36 দিনব্যাপী যে অনুষ্ঠান মালা সেটি কিন্তু তারা আজকে শুরু করছে এবং বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে বিএনপি জুলাই আগস্টের যে চেতনা এবং জুলাই আগস্টে যারা প্রাণ দিয়েছিল, যারা আহত হয়েছিল, পঙ্গু হয়েছিল, তাদেরকে স্মরণ করতে চায় এবং তাদেরকে সাথে নিয়ে আগামী দিনে একটি বাংলাদেশে একটি গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণ করতে চায় এবং একটি মানবিক এবং বৈষম্যহীন রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায়। এবং আজকের এই অনুষ্ঠান থেকে বিএনপির পক্ষ থেকে প্রায় 900 জন শহীদ পরিবারের সদস্যকে বিএনপি সহযোগিতা করবে এবং পাশে তাদেরকে সম্মান জানাবে এবং বিএনপি বলছে যে তারা জুলাই আগস্টের যারা শহীদ হয়েছে তাদেরকে এর আগেও তারা সহযোগিতা করেছিল এবং আগামী দিনে তাদেরকে সহযোগিতা অব্যাহত রাখবে। এবং আজকের এই অনুষ্ঠানে বিএনপির পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দলের যারা নেতৃবৃন্দ রয়েছেন তাদেরকে কিন্তু আমন্ত্রণ জানা হয়েছে এবং বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে যে একটি জাতীয় ঐক্য গড়ে উঠেছিল জুলাই আগস্টে, সেই জাতীয় ঐক্যকে ধারণ করে একটি সুদৃঢ় ঐক্যের মাধ্যমে বাংলাদেশকে এগিয়ে নিতে চায় বিএনপি এবং একটি গণতান্ত্রিক যে অভিযাত্রা সেই অভিযাত্রাকে তারা এগিয়ে নিতে চায় এবং সবার সম্মিলিত প্রচেষ্টায় একটি গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণ করতে চায় এবং যে রাষ্ট্রে কোনো বৈষম্য থাকবে না এবং একটি মানবিক রাষ্ট্র প্রতিষ্ঠা হবে সেটি কিন্তু আসলে বিএনপি বলছে। এবং আজকের এই অনুষ্ঠানমালা বিকাল 3টায় অনুষ্ঠানের শুরু, আমরা সেই পর্যন্ত অপেক্ষা করছি। আমাদের সহকর্মী ফজলে রাব্বি সৌরভ রয়েছে চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের বাইরে, আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। সৌরভ, তো আপনি তো সকাল থেকে রয়েছেন সেখানে, শহীদ পরিবারের সদস্যের সাথে কোনো কথা হয়েছে, তারা কি বলছেন? সাইফুল যেমনটি বলছেন, আসলে আজকে কিন্তু দুপুর 3টা নাগাদ কিন্তু আজকের যে বিএনপির পক্ষ থেকে যে জাতীয় ঐক্য এবং গণতান্ত্রিক অভিযাত্রা শীর্ষক যে আলোচনা সভা, সেই আলোচনা সভা কিন্তু শুরু হবে। এই মুহূর্তে আমি রয়েছি চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের বাইরের দিকে এবং আপনি যেমনটি জানাচ্ছিলেন যে আসলে আজকের এই আলোচনা সভাকে কেন্দ্র করে কিন্তু এরই মধ্যে কিন্তু চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে কিন্তু বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ তারা কিন্তু উপস্থিত হচ্ছেন এবং সেই সাথে যে যারা জুলাই অভ্যুত্থানে শহীদ এবং
আহত হয়েছে সেই শহীদ এবং আহত পরিবারের সদস্যরাও কিন্তু ইতিমধ্যে চিনমৈত্রী সম্মেলন কেন্দ্রে এসে উপস্থিত হয়েছেন এবং তারা কিন্তু রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করেছেন। সেই সাথে আমরা দেখতে পাচ্ছি যে আজকের অনুষ্ঠানকে কেন্দ্র করে কিন্তু এই মুহূর্তে কিন্তু পুরো এই চিনমৈত্রী সম্মেলন কেন্দ্রের যে বাইরের যে অংশটি রয়েছে সেই বাইরের অংশটি কিন্তু আমরা কিন্তু নেতাকর্মীদের উপস্থিতি দেখতে পাচ্ছি এবং তারা কিন্তু যারা আমন্ত্রিত অতিথি রয়েছে তাদেরকে বরণ করে নিচ্ছে। সেই সাথে নেতাকর্মী যারা রয়েছেন তারাও কিন্তু তাদের সহকর্মীদের সাথে কথা বলছেন এবং আমার সহকর্মী যেমনটি জানাচ্ছিলেন, সাইফুল যেমনটি বলছিলেন যে আসলে একটি মানবিক বাংলাদেশ এবং বৈষম্যহীন বাংলাদেশে গড়তে যে বিএনপির যে ভূমিকা সেই ভূমিকাকে সামনে রেখে কিন্তু আগামী দিনের যে বাংলাদেশে কিন্তু তারা এই জুলাই অভ্যুত্থানে শহীদ এবং আহত পরিবারদেরকে সাথে নিয়ে তারা চলতে চায় এবং একটি মানবিক বাংলাদেশ গঠন করতে চায়। এবং আপনি যেমনটি জানেন যে আসলে জুলাই অভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন এবং আহত হয়েছেন তাদের মধ্যে কিন্তু একটি বড় অংশ কিন্তু ছিল আসলে হচ্ছে এই জাতীয়তাবাদী পরিবারের সদস্যরা, যার মধ্য থেকে প্রায় 144 জনই কিন্তু ছিল হচ্ছে জাতীয়তাবাদী ছাত্র দলের সদস্য, যেটি বিএনপির দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে। সেই পরিবার সহ এছাড়াও জুলাই অভ্যুত্থানে আরও যারা শহীদ এবং আহত পরিবার রয়েছে তারাও কিন্তু আজকের এই আলোচনা সভায় আমন্ত্রিত অতিথি এবং সেই সাথে 63টি রাজনৈতিক দলের কেউ আমন্ত্রণ জানানো হয়েছে, যেটি শুরু হবে দুপুর 3টা নাগাদ। তো এই ছিল আমার কাছ থেকে এখানকার সবশেষ তথ্য। ফিরে যাচ্ছি স্টুডিওতে নাফিসার কাছে। নাফিসা। সৌরভ এবং সাইফুল, আপনাদেরকে ধন্যবাদ। জুলাই আগস্ট গণহত্যার মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের পক্ষে স্টেট ডিফেন্সের শুনানির জন্য আগামী 7 জুলাই এই দিনটি ধার্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। মঙ্গলবার ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে 3 সদস্যের ট্রাইব্যুনাল শুনানির এই আদেশ দেন। এর আগে দুপুর 11:30টায় আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি করেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। শুনানিতে আসামিদের বিরুদ্ধে সুনির্দিষ্ট 5টি অভিযোগ আনা হয়েছে। পরে হাসিনা এবং কামালের পক্ষে নিযুক্ত স্টেট ডিফেন্স আমির হোসেন শুনানির প্রস্তুতির জন্য 2 সপ্তাহের সময় আবেদন করলে ট্রাইব্যুনাল 1 সপ্তাহ সময় দেন। বাংলাদেশের সব জায়গাতে একই পদ্ধতিতে হামলাটা হয়েছে এবং একটা নির্দেশের আলোকে প্রধানমন্ত্রীর থেকে নির্দেশ এসেছে, সেটা চেইন অফ কমান্ড বাস্তবায়নের মাধ্যমে পুলিশ বাহিনী এবং অন্যান্য বাহিনী অক্সিলিয়ারি ফোর্সেস তারা গ্রাউন্ড লেভেলে সব জায়গায় একই পদ্ধতিতে এই কাজটা করেছে। সুতরাং যেটা অপরাধ বাংলাদেশে সংগঠিত হয়েছে এবং যে চার্জগুলো আমরা এনেছি এটা পুরোটাই ছিল ওয়াইড স্প্রেড এবং সিস্টেম্যাটিক, যেটা কোয়ালিফাই করে অ্যাজ ক্রাইমস অ্যাগেন্স্ট হিউম্যানিটি। সো আওয়ার হাম্বল প্রেয়ার, এই 5টি চার্জ যেটা আমরা এই 3 জন অ্যাকিউজডের বিরুদ্ধে এনেছি তাদের বিরুদ্ধে চার্জ ফ্রেম করে তাদের বিচারের মুখোমুখি করার জন্য। পদ্মা সেতু দুর্নীতি মামলায় পুনরনুসন্ধানে বিভিন্ন তথ্য উপাত্ত হাতে এসেছে দুদকের। এসব তথ্য পর্যালোচনা করে পরবর্তী পদক্ষেপ নেবে সংস্থাটি। এর মধ্যে সাবেক সেতু সচিব মোশাররফ হোসেন ভূঁইয়া সহ সংশ্লিষ্টদের পদ্মা সেতুতে পরামর্শক নিয়োগে কি ভূমিকা ছিল তার উপাত্ত হাতে পেয়েছেন তারা। এর আগে গেল জানুয়ারিতে পদ্মা সেতুর মামলা পুনরুজ্জীবিত করার সিদ্ধান্ত নেয় কমিশন। গঠন করা হয় উচ্চ পর্যায়ের অনুসন্ধান কমিটি। 2012 সালে একই ঘটনার অনুসন্ধানে পদ্মা সেতুতে বিশ্বব্যাংকের অর্থায়ন নিয়ে টানা পোড়েনের মধ্যে 7 জনকে আসামি করে মামলা করে দুদক, যে মামলায় গ্রেপ্তার হয়েছিলেন সাবেক সেতু সচিব মোশাররফ হোসেন ভূঁইয়া। দর্শক, এই বিষয়ে আরও খবর শোনাতে দুদকের কার্যালয় থেকে যুক্ত হবেন আমাদের সহকর্মী বজরুল আলম শাওন। পদ্মা সেতুর দুর্নীতির বিষয়টি একসময় ব্যাপক আলোচিত ছিল, কিন্তু পরবর্তীতে জানা গিয়েছিল তেমন কিছুই নাকি খুঁজে পাওয়া যায়নি। নতুন করে আবারও দুদক পুনরনুসন্ধান শুরু করেছে। এক্ষেত্রে কি তথ্য হাতে পেয়েছে দুদক এবং তদন্ত ঠিক কতখানি পর্যায়ে শুরু হয়েছে, কি জানতে পেরেছেন জানাবেন। ধন্যবাদ নাফিসা। পদ্মা সেতু বহুল আলোচিত যে দুর্নীতি মামলাটি ছিল সেই মামলা কিন্তু আবারও পূর্ণ অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন। তারা যেটি বলছেন যে এই ইতিমধ্যে এই পদ্মা সেতু দুর্নীতি মামলার বেশ কিছু নতুন তথ্য উপাত্ত তাদের হাতে এসেছে, তবে তারা সেই বিষয়টি খোলাসা করতে চাচ্ছেন না, যেহেতু অনুসন্ধানীন একটি বিষয়, কিন্তু তারা এই বিষয়টি জানিয়ে রেখেছেন। এবং আরেকটি বিষয়ে বলছেন যে সেই সময়ে তৎকালীন যে সেতু সচিব ছিলেন মোশাররফ হোসেন ভূঁইয়া এবং তত্ত্বাবধায়ক প্রকৌশলী কাজী মোহাম্মদ ফেরদৌস, এই 2 জনের কিন্তু সেই সময় তারা পরামর্শক হিসেবে কাজ করছিলেন এই পদ্মা সেতু প্রকল্পে। সেক্ষেত্রে তৎকালীন সময়ে এবং তার পরবর্তী সময়ে তাদের নামে কোনো জমি জমা, তাদের নামে শেয়ার, বন্ড এবং ব্যাংক হিসাব রয়েছে কিনা এবং তারা কোনো জায়গায় বিনিয়োগ করেছেন কিনা, এই সমস্ত তথ্য কিন্তু তারা চেয়েছেন দুদক সংগ্রহ করার চেষ্টা করছেন। ইতিমধ্যে সেজন্য তারা দুদকের একজন
উপসচিব তানজির হাসিব ভুইয়া তাকে এই ঘটনার একটি তদন্ত কর্মকর্তা হিসেবে তাকে নির্ধারণ করা হয়েছে, তাকে দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি আগামী 3 তারিখের মধ্যে অর্থাৎ 3 জুলাইয়ের মধ্যে তাকে এই বিষয়গুলো নিয়ে তথ্য সংগ্রহ করে দুদকে জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। আপনি জানেন যে এই পদ্মা সেতু যে দুর্নীতির বিষয়টি এটি কিন্তু 2011 সালে মূলত এই বিষয়টি সামনে আসে। এই বিষয়টি সামনে আসে তৎকালীন বিশ্বব্যাংক কিন্তু $1.2 বিলিয়ন বিনিয়োগ করতে চেয়েছিল এই পদ্মা সেতু প্রকল্পে, কিন্তু সে সময় তারা দুর্নীতির অভিযোগ এনে এই ঋণ প্রদানের প্রক্রিয়া থেকে সরে যায় এবং সে সময় যে মন্ত্রী ছিলেন আবুল হোসেন তিনি ব্যাপকভাবে সমালোচনার মুখে একসময় পদত্যাগ করেন এই সেতু মন্ত্রীর পদ থেকে। এবং পাশাপাশি তৎকালীন সময় দুদক মোশাররফ হোসেন ভূঁইয়া সহ 7 জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন, কিন্তু অজ্ঞাত কারণে পরবর্তী সময়ে তাদের বিরুদ্ধে আসলে এই দুর্নীতির বিষয়ে কোনো প্রমাণ পাওয়া যায়নি। এর কারণে দুদক সবাইকে কিন্তু এই মামলা থেকে আদালতের মাধ্যমে অব্যাহতি দেওয়া হয়েছিল। এই ছিল আমার কাছে এখন পর্যন্ত সর্বশেষ সংবাদ। নাফিসা। শাওন, ধন্যবাদ আপনাকে। বৈষম্যহীন ও অন্তর্ভুক্তিমূলক সমাজ বিনির্মাণের প্রত্যয় উঠে এলো ঢাকা বিশ্ববিদ্যালয় দিবসে। উদ্বোধনী অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান বলেন, এই প্রতিষ্ঠান সব মানুষের। মঙ্গলবার সকাল থেকে নানান আয়োজনে মুখরিত হয়ে ওঠে ক্যাম্পাস। উঠে আসে শিক্ষার্থীদের অনুভূতিকে সম্মান জানানোর বার্তা। 1 জুলাই 105 বছরে পা রাখল প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়। শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা কর্মচারীদের পদচারণায় মুখর ক্যাম্পাস। বাংলাদেশে 1 নম্বর QS র্যাঙ্কিংয়ে এই বছর প্রথম হয়েছে। প্রাচ্যের অক্সফোর্ড বলে পরিচিত ছিল এবং এখনো পর্যন্ত তার মান বজায় আছে বাংলাদেশে। স্বপ্ন আর বাস্তবতার যে সম্মেলন, প্রত্যাশার প্রাপ্তির যে সংযোগ, সেইটা ঘটানোর যে মানসিকতা, এইটা তৈরি করে দেয় ঢাকা বিশ্ববিদ্যালয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসার কারণে আমার দৃষ্টিভঙ্গি, মানসিকতা সব কিছুতে একটা আমূল পরিবর্তন হয়েছে। মঙ্গলবার সকালে প্রতিটি হল থেকে বের হয় শোভাযাত্রা। শিক্ষার্থীরা সমবেত হন স্মৃতি চিরন্তন চত্বরে। এরপর উপাচার্য অধ্যাপক ডক্টর নিয়াজ আহমেদ খানের নেতৃত্বে বের হয় মূল বর্ণাঢ্য শোভাযাত্রা। ক্যাম্পাস ঘুরে পৌঁছায় টিএসসির পায়রা চত্বরে। শোভাযাত্রা শেষে জাতীয় বিশ্ববিদ্যালয় ও হলগুলোর পতাকা উত্তোলন করে। উদ্বোধন হয় ঢাকা বিশ্ববিদ্যালয় দিবসে। পরিবেশিত হয় জাতীয় সঙ্গীত ও দেশাত্মবোধক গান। বিদেশি শিক্ষার্থীদের সঙ্গীত পরিবেশনাও ছিল চোখে পড়ার মতো। এরপর বেলুন, পায়রা উড়িয়ে ও কেক কেটে অনুষ্ঠানের সূচনা করেন উপাচার্য। উদ্বোধনী বক্তৃতায় বলেন, এই শিক্ষাঙ্গন সব মানুষের। বৈষম্যহীন সমাজ গঠনে 3টি প্রধান এলাকা নির্ধারণ করেছে। আমাদের গবেষণার পরিসরকে আরো শক্তিশালী করা, আমাদের অ্যাডভোকেসি এবং একাডেমিক কর্মকাণ্ডের মাধ্যমে এই লক্ষ্যকে, বৈষম্যহীন সমাজ গঠনের লক্ষ্যকে এগিয়ে নেওয়ার চেষ্টা করা, সবাইকে সাথে রাখা। উদ্বোধনী পর্ব শেষে টিএসসি মিলনায়তনে একটি আলোচনা সভার আয়োজন করা হয়। মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ডক্টর SM.A. ফায়েজ। বলেন, শিক্ষার্থীদের অনুভূতিকে সম্মান জানাতে হবে। বিশ্ববিদ্যালয় এমন এক প্রতিষ্ঠান যেখানে কেবল বিদ্যা চর্চাই নয়, মুক্ত চিন্তার অনুশীলন হওয়া উচিত। প্রশ্ন করার অধিকার, মত প্রকাশের স্বাধীনতা ও আলোচনার পরিবেশই একটি সৃজনশীল সমাজ গঠনের পূর্ব শর্ত। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে একটি স্মরণিকার মোড়ক উন্মোচন করা হয়। 100 বর্ষ পেরোলেও বিশ্ব র্যাঙ্কিংয়ে 100-র কাতারে আসতে পারেনি ঢাকা বিশ্ববিদ্যালয়। এজন্য বিশ্ববিদ্যালয়ের গবেষণা বিমুখ শিক্ষা ব্যবস্থাকে দায়ী করছেন বিশ্লেষকেরা। আল মোহাম্মদুল খান, নিউজ 24, ঢাকা। রাজধানীর গুলশানের হলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলা এবং নৃশংস হত্যাকাণ্ডের 9 বছর আজ। আর এই সময়ে মামলার বিচার 2 ধাপ পার হয়েছে। চূড়ান্ত রায় পেতে এখনও আরেক ধাপ বাকি। আর এর মধ্যে 2023 সালের 30 অক্টোবর হাইকোর্টের রায়ে 7 জঙ্গির মৃত্যুদণ্ডাদেশ কমিয়ে আমৃত্যু কারাদণ্ড দেন। 229 পৃষ্ঠার এই রায়ের পূর্ণাঙ্গ কপি 1 বছর 8 মাস পর গত 18 জুন প্রকাশিত হয়। ফলে মৃত্যুদণ্ড থেকে কমিয়ে আমৃত্যু দেওয়া সাজার বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ আপিল করবে কিনা তা এখনও জানা যায়নি। অন্যদিকে আসামিপক্ষ বলছে, রায়ের কপি পেলে সাজা কমাতে তারা সর্বোচ্চ আদালতে আপিল করবে। আপিল বিভাগ চূড়ান্ত সিদ্ধান্ত দেবে। 2016 সালের 1 জুলাই রাতে গুলশানের হলি আর্টিজান বেকারিতে ভয়াবহ নৃশংস হামলা চালায় 90 জেএমবির আত্মঘাতী সদস্যরা। তারা অস্ত্রের মুখে দেশি বিদেশি অতিথিদের জিম্মি করে, পরে গুলি করে 22 জনকে হত্যা করে। এই ঘটনায় করা মামলায় 2019 সালের 27 নভেম্বর রায় দেন ঢাকার সন্ত্রাস বিরোধী ট্রাইব্যুনাল। আজ নতুন অর্থ বছরের প্রথম দিন।
এই অর্থ বছরের মধ্যে নির্বাচন হওয়ার সম্ভাবনা বিবেচনায় আগেই নির্বাচনী বাজেট করে রেখেছে সরকার। নির্বাচনী বাজেট নিয়ে কার্পণ্য করবে না সরকার, এমনটিই জানান অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। মঙ্গলবার সচিবালয়ে ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। বৈঠক শেষে নৌ পরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার সাখাওয়াত হোসেন বলেন, এনবিআরের কর্মকর্তাদের আন্দোলনের ফলে চট্টগ্রাম বন্দর 3 দিন বন্ধ থাকলেও আমদানি রপ্তানির ওপর খুব বেশি প্রভাব পড়েনি। তবে আর্থিকভাবে কতটা ক্ষতি হয়েছে সেই হিসেব এখনো হয়নি। নির্বাচনের জন্য অর্থ যা বরাদ্দ দেওয়া হয়েছে এবং নির্বাচনীতে অর্থ যা দেওয়া সেটা কোনো আমরা কার্পণ্য করবো না। কারা হ্যান্ডেলিং করবে মানে এখন যে সিদ্ধান্ত এখন যেটা আছে এটা বন্দর ডিসাইড করে কারা করবে। এই কি টেন্ডার হবে? ডিপিএল 6 মাসের জন্য, এটা নিয়ে কালকে আলোচনা হবে। এখানে ট্রাম্পের এক সিদ্ধান্তে 5 বছরে বিশ্বে মৃত্যু হতে পারে 1,40,00,000 মানুষের, যার 1/3 শিশু। দ্য ল্যান্সেটের প্রতিবেদনে উঠে এসেছে এমন ভয়াবহ তথ্য। প্রতিবেদন অনুযায়ী যুক্তরাষ্ট্রের বিদেশি সহায়তা কমানোর কারণেই অকাল মৃত্যুতে ঢলে পড়তে পারে কোটিরও বেশি প্রাণ। নিম্ন এবং মধ্যম আয়ের দেশের জন্য বৈশ্বিক মহামারীর মতো বিষয় হতে পারে। এদিকে ট্রাম্প প্রশাসনের এমন সিদ্ধান্ত ভুল বলে উল্লেখ করেছেন সাবেক প্রেসিডেন্ট বুশ এবং ওবামা। বিশ্ব যখন গাজা আর ইসরায়েল যুদ্ধ নিয়ে ব্যস্ত, তখন এই পৃথিবীর নানা প্রান্তে ধুঁকছে কোটি প্রাণ। জানুয়ারিতে প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্প দায়িত্ব গ্রহণের পর থেকে বিশ্বব্যাপী মার্কিন সহায়তায় কাটছাটে বিপাকে পড়েছেন নিম্ন আয়ের মানুষ। বিশেষ করে আফ্রিকান দেশগুলোতে মহামারী আর দুর্ভিক্ষ রোধে গুরুত্বপূর্ণ কর্মসূচি পরিচালিত হয়েছে এই তহবিলের আওতায়। তবে ট্রাম্পের সিদ্ধান্তে থমকে গেছে এসব অঞ্চলের জনজীবন। এবার এক ভয়াবহ গবেষণা সামনে এলো। সাময়িকী দ্য ল্যান্সেটের প্রতিবেদন বলছে, যুক্তরাষ্ট্রের বিদেশি সহায়তা কমানোর সিদ্ধান্তে 2030 সালের মধ্যে 1,40,00,000 মানুষের মৃত্যু হতে পারে। গবেষণায় দেখা গেছে এর মধ্যে অকাল মৃত্যুর ঝুঁকিতে থাকা 1/3 শিশু রয়েছে। 133টি দেশের তথ্য পর্যালোচনা করে গবেষকদের দল অনুমান করছেন যে মার্কিন তহবিল 2001 থেকে 2021 সালের মধ্যে উন্নয়নশীল দেশগুলোতে 9,10,00,000 মানুষের মৃত্যু রোধ করেছে। এদিকে ট্রাম্পের এই সিদ্ধান্তের নিন্দা জানিয়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা, এমনকি তার রিপাবলিকান পূর্বসূরি জর্জ ডব্লিউ বুশ। তাদের মতে ট্রাম্প প্রশাসনের এই সিদ্ধান্তের জন্য তাদের ভুগতে হবে। মাসুদ রানা, নিউজ 24। সংবাদের এখনকার আয়োজন এই পর্যন্তই। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।